নমস্কার, জনতার দরবার নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে রাত থেকে 8টায়। এবং জনতা কি জানতে চাইছে, জনতার কি প্রশ্ন আছে দিনভর, সে সব নিয়েই কথা হবে আগামী 1 ঘন্টায়। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, এবং জনতা আজ শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতির কথাও বলছে, জানতে চাইছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের একবার বলছেন বিজেপি প্রধান শত্রু, 2024-এ কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। বাংলার দলটাকে আমরা একদম আঁকড়ে রাখবো বুক দিয়ে। আপনি সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে কাটান। বুধবার সাংগঠনিক নির্বাচন, ফের একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের মঞ্চ থেকেই বেঁধে দিলেন তৃণমূলের পরবর্তী টার্গেট। और बीजेपी को हटाना है तो पहले चेहरे के बिगिन से ढोंग ये बीजेपी के काम में लोग चुकी थी तो और चुकी थी तो दुनिया की बांटना ओवरे चुप ओवरे किक तो ओवरे चुप की आप जो दुर्योधन शासन বেঁচে থাকতো একটা ডোমিয়ার পৌঁছে নিয়ে দলের মুখে বলতো। দিল্লি থেকে বিজেপিকে সরাতে ফের একবার আঞ্চলিক দলের ঐক্যে শান দিয়েছেন মমতা। প্রশ্ন তুলেছেন কংগ্রেসের ভূমিকা নিয়েও। আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয় বিজেপির হয়ে ভোট করে দেয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আছে, যদি কেউ না শোনে অহংকার নিয়ে বসে থাকে, যদি ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আমি বলছি বাংলায় শুরু হয়েছে, বাংলাতেই শেষ হবে, আর কোথাও বহনীয় করতে পারবেন না আপনি। তুমি যদি বাংলা থেকে সিপিএমকে হারাতে পারো 40 বছরে, একেবারে দোস্তাত্ম সিপিএম বিজেপিকে হারাতে পারবে তো পহলে চেয়ারকে বিগিন সে ঢোক। জয় বাংলা, জয় ভারত। নিউজ 18 বাংলা। বিজেপি প্রধান শত্রু, বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে, কিন্তু অকংগ্রেসি অবিজেপি দল নিয়ে কতটা বাস্তবসম্মত সেসব প্রসঙ্গে আসবো। তার আগে আপনাদের একটু আলাপ করে দিতে চাইবো আমার সঙ্গে কারা রয়েছেন। আমার সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ এবং 3 রাজনৈতিক দলের প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিজেপি রয়েছেন সজল ঘোষ, আমার সঙ্গে অরূপ চক্রবর্তী রয়েছেন তৃণমূলের, এবং আমার সঙ্গে চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন কংগ্রেসের। একটু আপনাদের আরেকবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন অকংগ্রেসি অবিজেপি আঞ্চলিক দলগুলোকে নিয়ে তারা ভোটে লড়বেন, শুনুন। हम लड़ने के लिए तैयार है, हम बीजेपी को हटाने के लिए तैयार है। हमारे मॉडल चाहते हैं जितना भी रीजनल पार्टी है, आइए आप लोग एक साथ में काम करें और एक साथ में काम करके बीजेपी को हम 2024 में परास्त करें पॉलिटिकली। ये हमारा वादा है। প্রথম প্রশ্ন থাকবে অরূপদার কাছে। অরূপদা, এটা সম্ভব? আমাদের যে সংসদীয় রাজনীতি, আমরা 1947-এর পর থেকে যেভাবে ভোট দেখে এসেছি, যেভাবে রাজনৈতিক পালাবদল দেখে এসেছি, শুধুমাত্র আঞ্চলিক দলগুলোকে নিয়ে, অকংগ্রেসি অবিজেপি দলগুলোকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই? দেখুন, বিজেপি একটা সময় দুটো মাত্র সাংসদের দল ছিল। দুটো মাত্র সাংসদের দল থেকে দেশের ক্ষমতায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারাও ক্ষমতায় এসেছে। রাজনীতিটা হচ্ছে পুরোটাই সম্ভাব্যতার শিল্প। এটা যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা সকলেই বলেন এই কথাটা। আমার একটা বক্তব্য খুব পরিষ্কার, সারা দেশের বিপদ বিজেপি, এ কথায় মনে হয় বিজেপি ছাড়া বাকি সকলেই সহমত, সাধারণ মানুষও। আমরা সাম্প্রতিককালে কি দেখলাম, কদিন আগেও যখন চণ্ডীগড়ের নির্বাচন হলো, মেয়র নির্বাচন, সেখানে বিজেপির হাতে কিন্তু ক্ষমতা ছিল না, সংখ্যা ছিল না। শুধুমাত্র কংগ্রেসের উদাসীনের জন্য বিজেপি সেখানে মেয়র নির্বাচিত হয়ে গেল। আমার কে মেয়র হবে, কোন দল হবে, দ্যাট ইজ সেকেন্ডারি, কিন্তু বিজেপির হাতে ক্ষমতা চলে গেল। আজকে গোয়ার নির্বাচন আসছে, 5 বছর আগে যখন গোয়ায় নির্বাচন হয়েছিল বিজেপি পেয়েছিল 13টা আসন, কংগ্রেস 17টা আসন, সরকারগুলোকে বিজেপি। প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব। আমার খারাপ লাগে, একটা দল যাদের এত বছরের ইতিহাস,
তারা বিজেপিকে কার্যত নিজেদের অস্তিত্ববিহীন করে বিজেপির হাতে ক্ষমতা যদি তুলে না দিত, তাহলে সেই দলটা আজকে বিরোধী দলের যে সংখ্যা থাকার কথা 2014-তে সেই সংখ্যাও মানে পায়নি। কংগ্রেসের ঔদাসীন্য তাদের শুধু উদাসীন নয়, কংগ্রেস বিজেপিকে সিরিয়াসলি লড়েই না, এবং উল্টে যে যে জায়গায় লড়ার দরকার, আজ ধরুন পাঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিং গতবার লড়ে তো বিজেপিকে হারালেন। আজকে শুধুমাত্র ঘরোয়া কোন্দলে কি করলেন, পাঞ্জাবের নিজের রাজ্যটাকেও আজকে প্রত্যেকটা জায়গায় যেখানেই কংগ্রেস ক্ষমতায় ইনাওয়ে কোথাও বেনিফিটেড হচ্ছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস সেই জায়গাগুলোতেই লড়াই করছি যেখানে বিজেপির বিরুদ্ধে কোনো শক্তিশালী অর্গানাইজেশন নেই। সেখানে তৃণমূল গোয়াতে আজকে কি দাঁড়ালো? কংগ্রেস কি বিজেপির হাত শক্ত করছে পরোক্ষে? দেখুন, ঘটনাচক্র তো তাই বলছে, পরোক্ষে বিজেপির হাত তো শক্তিশালী হচ্ছে কংগ্রেসের এই মানে ঔদাসীন্যের রাজনীতির জন্য। চন্দনদা, আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, ওকে যথেষ্ট শুভেচ্ছা, ওর বার্তার জন্য শুভেচ্ছা, কারণ এতে যথেষ্ট স্যাটিসফাইড হবে ওর দলের কর্মীরা খুব স্বাভাবিক। বাস্তব চরিত্রে যারা রাজনীতি বোঝেন তারা বুঝতে পারছেন এক্স্যাক্টলি কি হতে চলেছে। দেখো 3রা ডিসেম্বর, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, দি ওয়ার ম্যাগাজিন পরিষ্কার লিখেছে, মমতা ব্যানার্জি উইচ সাইড আর ইউ অন। একদম আমি প্রত্যেককে বলছি 3রা ডিসেম্বর যদি ওটা কেউ পড়ে নেয় তাহলে একদম অ্যানালিসিস করা হয়েছে যে মমতা ব্যানার্জি কিভাবে এই রাজনৈতিক ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে বিজেপিকে সহায়তা করছেন এবং কংগ্রেসকে কিভাবে ভাঙবার খেলায় আছে। দেখো তুমি বাস্তব চরিত্র যদি দেখো, ওরই কথাতে কোথাও আমরা এগিয়ে, ধরো গোয়াতে আমরা 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 ছিলাম সংখ্যাগরিষ্ঠ, মণিপুরে আমরা সংখ্যাগরিষ্ঠ, বিভিন্ন কারণে আমরা ঘোড়া কেনাবেচা জানি, এখন এলিফ্যান্ট ট্রেডিং হয় খুব স্বাভাবিক অর্থে। আগে তো ঘোড়া কেনা বেচা বলতাম হর্স ট্রেডিং, এখন এলিফ্যান্ট ট্রেডিং হয়, এবং তার ফল আমরা দেখেছি মধ্যপ্রদেশে কি হয়েছে। পাঞ্জাবের তো প্রশ্নই নেই, পাঞ্জাব ইজ ভেরি কনসলিডেটেড, এখানে কোনো কোয়েশ্চেন নেই। কিন্তু গোয়া, ত্রিপুরা, ছোট ছোট জায়গায় কাকে ভাঙালো? আর এখন এই মুহূর্তে এই অ্যালায়েন্সের প্রশ্ন আসছে কেন? সোনিয়া গান্ধীকে তো উনি চিঠি লিখেছিলেন, আমরা কিন্তু উত্তরটা দিইনি। এই কারণে দিনই, আগে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে, তারপরে আমি তোমাকে পরিষ্কারভাবে বলি অতনু, মানে তৃণমূল সেই বিশ্বাসযোগ্যতা নেই যে বিজেপি বিরোধিতা করতে পারে। এক্স্যাক্টলি, আমি তোমাকে বলি 223টা সিটে একেবারে কম্পালসিভলি কংগ্রেস ভার্সেস বিজেপির লড়াইটা হবে, এবং কংগ্রেস যার সাথে অ্যালায়েন্সে যাবে লোকালি, সেই সংখ্যাটা যদি হয় তাহলে প্রায় 277টা, সেখানে 42 যারা বলে তারা 42 এখন 21, 42 যারা বলে। কিন্তু এই কংগ্রেস প্রসঙ্গে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একবার শুনি। আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয় বিজেপির হয়ে ভোট করে, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফল তারা একটা জায়গায় আছে, কিন্তু যদি কেউ না শোনে, অহংকার নিয়ে বসে থাকে, তাহলে মনে রাখবেন সেখানে আমায় পথ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আমি একটা ছোট্ট সাপ্লিমেন্ট করে দিই চন্দনদার লজিকে, একটা ছোট্ট সাপ্লিমেন্ট করি। চন্দনদার কথা অনুযায়ী তৃণমূল যাচ্ছে কংগ্রেসের ভোট কাটতে, তাহলে এ রাজ্যের বুকে যারা শূন্য তারা গত বিধানসভা নির্বাচনে ইন্টারেস্টিং, আমি ঠিক এই জায়গাটাতেই আসছিলাম। এটাকে তুমি বাদ দাও, তুমি যে প্রশ্নটা তুললে সেটা হচ্ছে যে বাস্তব ক্ষেত্রে দেখো 2001 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 2001 থেকে উনি নাকি বিজেপির সাথে লড়ছেন, এবং আমি তোমাকে এটাও বলে দিচ্ছি, বিভিন্ন আমি তোমাকে ডেট বলে দিতে পারি। ইনফ্যাক্ট 2001-এ উনি কার সাথে ছিলেন? আজকে বিজেপির ফ্র্যাঙ্কেনস্টাইনকে তৈরি করার দায়িত্বটা কে নিয়েছিলেন? আজকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের এই ভূমিকাতে আজকে কংগ্রেসকে আহ্বান করতে হয়, আজকে বিরোধীদের আহ্বান করতে হয় এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য, এই ভূমিকাটা কে নিয়েছিলেন? আজকে বাস্তব প্রায়শ্চিত্ত তো করতে হবে। এবং দেখো চণ্ডীগড়ের প্রশ্নটা কমপ্লিটলি আলাদা, অন্য কম্পালসিভ ডিসিশন। তুমি জানো লোকাল বডি ইলেকশনে কি হতে পারে, আমি অন্তত 6টা এক্সাম্পল দিতে পারি তৃণমূল কোন কোন জায়গায় বিভিন্ন সময় কংগ্রেসকে ভাঙিয়ে সেই পুরসভাগুলোকে দখল করে। বাংলায় তো অজস্র। সুতরাং বিরোধীদের হাত শক্ত করবার যে প্রসঙ্গটা বলছেন, কংগ্রেস নেতৃত্ব মেনে নিলে, পরিষ্কারভাবে বলছি, জোটে উনি আসতে পারেন সম্ভবত যদি আমার নেতৃত্ব চান, কিন্তু কংগ্রেসের নেতৃত্ব কম্পালসিভলি মানতে হবে, এটা বাস্তব চরিত্র। 42 লাভ নেই। সজলদা, কংগ্রেস সঙ্গে থাকুক আঞ্চলিক দলগুলোর, বা কংগ্রেস ছাড়া আঞ্চলিক দলগুলো লড়ুক, এখানে দুটো আলাদা সমীকরণ। কংগ্রেস ছাড়া যদি আলাদা আলাদা সব রাজনৈতিক দলগুলো একভাবে লড়ে, সব আঞ্চলিক দলগুলো, বিজেপির জন্য আদৌ সেটা চাপ কি, কতটা চাপ? আর কংগ্রেস যদি সঙ্গে থাকে তাহলে সেখানে বিজেপির জন্য চাপ কি বাড়ছে? আমি যতটা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সব আঞ্চলিক দলগুলোকে একসাথে করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কংগ্রেস নিজেকে আঞ্চলিক দল বলে ধরছে কিনা আমার জানা নেই, এক। আর দুই হচ্ছে, দেখুন ভারতবর্ষের লোকসভার যখন নির্বাচন হয় না, একটা মেন ইস্যু গত কয়েকবার লোকসভা নির্বাচনে দেখেছি, এবারও থাকবে যেটা, সেটা হচ্ছে স্থায়ী সরকার।
ভালো হোক মন্দ হোক ন্যায় হোক অন্যায় হোক স্থায়ী সরকার যদি না হয় তাহলে মানুষের ঘাড়ে কয়েক লক্ষ কোটি টাকার প্রেসার আবার নতুন করে আসবে, এটা ভারতবর্ষের মানুষ বুঝতে শিখেছেন। ফলে এই যে 16 ডালের খিচুড়ি, হ্যাঁ, এগুলো মানুষ খাবে না। অরূপদা বলছিলেন যে গোয়ায় মানে কংগ্রেস কখনো লড়েনি, আমি কংগ্রেসের হয়ে বলতে চাই না, কিন্তু দাদা তোমরা যে এত লড়ছো, গোয়াতে দেখলাম তোমার দলের লোকগুলো যেগুলোকে কংগ্রেস থেকে নিয়ে এলে ভোটের নাম ঘোষণা হওয়ার আগে পরে সব আবার পালিয়ে গেল। তোমরাই বা কি লড়ছো সেটাও তো বলতে হবে। এইভাবে কিনে নিয়ে এসে, এইভাবে তুলে নিয়ে এসে, এইভাবে পলিটিক্যালি পারচেস করে, দেওয়া নেওয়া করে যদি কেউ সরকার করতে চায় তাহলে ইতিহাসের খাতায়, হ্যাঁ, একটা প্রধানমন্ত্রী, এরকম অনেক প্রধানমন্ত্রী আছেন ভারতবর্ষে, তাদের খাতায় কেউ নাম তোলার চেষ্টা করছেন। সরকার চালানো ভারতবর্ষকে দিশা দেবার মতন কেউ নেই। আমি দেখছিলাম টিভিতে, খারাপ লাগছিল, বলছেন যে রাজ্যপালকে উনি বলছেন ঘোড়ার পাল। বাংলার মানুষ বলছে এখন যে গাধার পাল ভার্সেস ঘোড়ার পালের লড়াই চলছে। এই কথাটা শুনতে অ্যাজ এ বাংলার ছেলে হিসেবে খুব খারাপ লাগে। এই প্রসঙ্গে আসবো সজলদা, তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কয়েনেজ সজলদা এক্ষুনি তুললেন, তা হলো আমাদের দেশের মানুষ বিগত কয়েক বছরের যদি ইতিহাস দেখি আমরা, তাহলে আমাদের দেশের মানুষ কোয়ালিশন গভর্নমেন্ট চাইছেন না, কারণ কোয়ালিশন গভর্নমেন্টের কিছু বাধ্যকতা থেকে যায়। স্থায়ী সরকার চাইছেন, আর সেজন্যই বিজেপিকেই বেছে নেবেন, অ্যাডভান্টেজ বিজেপি বলছেন সজল ঘোষ। দেবাশিস দা, মানে প্রশ্নটা হচ্ছে স্থায়ী সরকার চাইছে নাকি বিজেপি সরকার চাইছে, তাই তো? না, মানে এটা তো সজল বাবু, দুটোই সমর্থক শব্দ। হ্যাঁ, এটা সজল বাবুর বক্তব্য। তবে মানে মানুষ কি চাইছে সেটা ভোট আসলে বা ভোটের পর হয়তো বোঝা যাবে, যদি সেভাবে ভোটটা হয়। এখন আমার দুটো জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে অরূপ বাবু বললেন, উনি খুব ভালোভাবে বোঝালেন। দেখুন, সম্ভাবনার তত্ত্ব উনি একটা কথা বলেছেন। সম্ভাবনার তত্ত্বে যেমন প্রবাবিলিটিতে কিন্তু দুটো এফেক্ট হয়, একটা হচ্ছে শিওর ইভেন্ট আর একটা নাল ইভেন্ট। এটা কিন্তু বাদ দিলে চলবে না। মানে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়া বা সর্বভারতীয় ক্ষেত্রে এটা বোধহয় নাল ইভেন্টের সমসাময়িক। আরেকটা কথা আমি অরূপ বাবুর সাথে একটু দ্বিমত পোষণ করব। উনি বলছিলেন যে কংগ্রেসের আমলে বিজেপির মানে এতটা সর্বভারতীয় ক্ষেত্রে এইরকম একটা বারবারন্ত হয়েছে। আমি ওনাকে একটু মনে করিয়ে দিতে চাইছি, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক কি ঘটেছে। কারণ বামপন্থীরা যতদিন ছিলেন ততদিন তো বিজেপি মাথাচাড়া দিতে পারেনি। তাহলে কি সেই একই দোষে তৃণমূলীরাও দুষ্ট? এটা দেখতে হবে। কিন্তু একদম এটা দেখুন, আমরা এখানে যারা বসে আলোচনা করছি তাদের সবার থেকে মমতা ব্যানার্জি অনেক পোড় খাওয়া রাজনীতিবিদ, অনেক ঘাত প্রতিঘাত লড়াইয়ের মধ্যে দিয়ে উনি একটা জায়গায় গেছেন। উনি এই সত্যটা খুব ভালো করে বোঝেন যে কংগ্রেসকে ছাড়া মানে সরকারে যাওয়াটা এটা একেবারে নেক্সট টু ইম্পসিবল। তাই অনেক ক্ষেত্রে ওনার কিছু কিছু জিনিস আমি ঠিক বুঝতে পারি না। যেমন ধরুন, বিজেপি নেতাদের উনি বিকালবেলা বসে তুলোধনা করছেন, আবার উনি বলছেন আরএসএস প্রকৃত দেশপ্রেমিক, মানে খুব কন্ট্রোভার্সিয়াল। আবার উনি কংগ্রেসের সাথে জোট প্রকাশের ইচ্ছে রাখছেন, কিন্তু কংগ্রেসের থেকেই লোক ভাঙছেন বা কংগ্রেসকে তুলোধনা করছেন। মানে তাহলে তো আর জোটটা হবে না। কোথাও একটা স্ববিরোধী পদক্ষেপ মনে হচ্ছে, কোথাও একটা স্ববিরোধী পদক্ষেপ। আমার মনে হয় উনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করলেন, বিশেষ করে যে জায়গাটা বললেন যে পশ্চিমবাংলায় বিজেপি বাড়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। আমি ওনার কাছে বিনয়ের সাথে জানতে চাইবো, ত্রিপুরায় 2017 সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো, তার আগে মানিকবাবুরা ক্ষমতায় ছিলেন, তার মানে ওনার লজিক অনুযায়ী ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় আনার দায়িত্বটা মানিক সরকার অ্যান্ড কোম্পানি। আমি বলিনি, আপনার বলার সময় আপনি নিশ্চয়ই আমি আপনার লজিককে ইউজ করে আমি বলতে চাইছি। দ্বিতীয় কথা, সজল এখানে বলছিল যে গোয়াতে তৃণমূলের যাদের নিয়ে এসছে তারা সব একে একে ছেড়ে পালাচ্ছে, তো পশ্চিমবাংলায় বিজেপির মেজো খোকার গোয়াল থেকে একটার পর একটা এমএলএ পালাচ্ছে কেন? আজকে বিজেপির যা অবস্থা, এটা আগামী দিন বিরোধী দলের তকমা ধরে রাখতে পারবে না। যা শুরু করেছে, যে ডিক্টেটরশিপ চালু করেছে, ওই বিরোধী দলনেতা মেজো খোকার ওই পান্তা খোকার গোয়াল থেকে একটার পর একটা এমএলএ পাবে। আমি জানি না সজল কদিন থাকবে কি থাকবে না, সেটা সজল বলতে পারবে। সজল লড়াই করে ওঠা দুর্দিনের ছেলে, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে উঠেছে, ও এখন অন্য একটা পরিস্থিতির মধ্যে গিয়ে বিজেপি হয়ে গেছে। ও তো অরিজিনাল বিজেপি নয়, ও কদিন বিজেপি থাকবে আমাদের সেটা নিয়েও সন্দেহ রয়েছে। অরূপদা আমাকে নিয়ে এত ভাবে, আমি যত দেখি আর অবাক হয়ে যাই যে অরূপদা এত আমার প্রতি ভাবনা চিন্তা, এত প্রেশার নিয়ে ঘুমোয় কি করে। দেখুন, এই যে অরূপদা বললেন বিজেপির গোয়াল থেকে মেজো ভাইপো, মানে বড় ভাইপো, মেজো খোকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পান্তা, আরো কি কি সব বললেন, উনি বলেছেন পান্তা খান। তো সেই যে সেখান থেকে চলে যাচ্ছে, সত্যি তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
কিন্তু যাদেরকে আপনারা নিচ্ছেন তারা আবার বলছে কোর্টে গিয়ে কোথাও ডিক্লারেশন দিয়ে যে আমি এখনো বিজেপিতেই আছি। এই যে যন্ত্রণাটা আপনাদের ভোগ করতে হচ্ছে, নেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমরা ধরে রাখতে পারছি না, চলে যাচ্ছে কিছু স্বার্থ, কিছু ভয়, কিছু ধান্দা, এ তো আছেই, লোভ, এসব তো আছেই। তারা তো এসেও ছিল লোভে। আমি আগের একটা চ্যানেলেও বলেছি যে বিজেপি এই ভুলটা একবার মাসুল দিয়েছে, তৃণমূল বারবার দিচ্ছে। বিজেপি হচ্ছে না না আমি বললাম একটা সাপ্লিমেন্ট করি, হ্যাঁ তুমি দেখো যেটা কথা একদম তুমি বললে না, কিন্তু আমি তোমার মাঝখানে বলছি, আমি তোমার সাপ্লিমেন্ট করছি। তুমি সারা ভারতবর্ষে একমাত্র দল বিজেপি যারা এক্সাম্পল দেখিয়েছে মাত্র 2টো এমএলএ নিয়ে একটা রাজ্যে সরকার করা যায় নর্থ ইস্টে। একইভাবে সারা ভারতবর্ষে বিজেপি পদ দেখিয়েছে, যেটা বলছিলেন চন্দনবাবু, এলিফ্যান্ট ট্রেডিং, হর্স ট্রেডিং ভারতবর্ষে কি করে করতে হয় সারা। এই মধ্যপ্রদেশে কদিন আগে সরকার গড়েছো কিভাবে, গোয়াতে সরকার গড়েছো কিভাবে, মণিপুরে সরকার অবাক হয়ে যায় যত তোমায় দেখি দাদা, বিশ্বাস করো আরো অবাক হয়ে যায় যে ওখানে সরকার গড়ার জন্য দাদা শোনো না, সরকার গড়ার জন্য হাতি কিনি, ঘোড়া কিনি, গাধা কিনি, তোমরা 213 পাওয়ার পরেও এমএলএ কেন এইটা মাথায় ঢোকে না যে 213 পাওয়ার পর সেই এমএলএ কেন কিনে নিতে চাও। তাতে যে সত্যি এটাই পার্থক্য, যে তোমরা যদি সুযোগ পেতে তাহলে যে দেশ বেচে দিতে, এটা কিন্তু এখান থেকেই প্রমাণিত হয়। সেই তো চন্দ্রদা না, এখানে একটা প্রশ্নই আপনার কাছে আমার থাকবে, তাহলে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে অখিলেশ যাদবের দূত এসে, কিরণময় নন্দ এসে বলে যাচ্ছেন এই মুহূর্তে বিজেপি বিরোধী অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আপনারা বলছেন যে না, কংগ্রেসের জায়গা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্যান্য আঞ্চলিক দলগুলোকে নিয়ে কংগ্রেসের সঙ্গে আসে তাহলে আমরা এগোতে পারি। আপনারা কেন মেনে নিচ্ছেন না যে একসঙ্গে এগোলে লড়াইটা ভালো হবে? না, আমরা তো বারবার মেনে নিচ্ছি, এখানে কোনো কিন্তু নেই। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি অতনু, আমার খুব ভালো লাগছিল, এরা দুজনেই আমার ছোট ভাই এবং আমার অনেক পরে, ওকে তো আমি প্রায় ছোটবেলা থেকেই দেখেছি রাজনীতিতে, ও জানি ওর বাবার সাথে আমি রাজনীতিতে করেছি ইনফ্যাক্ট একটা সময়। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি যে এখানে দেখো অ্যাসপিরেশন ভালো, আমি তো অ্যাসপিরেশনের অভাব দেখছি না মমতা ব্যানার্জির মধ্যে, এবং কী অ্যাসপিরেশন আমরা সকলে জানি, কিন্তু অ্যাসপিরেশনটা কখনো ট্রিক থেকে হয় না। আমি কিভাবে বলি, ধরো কংগ্রেস অন্তত 4বার প্রমাণ করেছে, একেবারে চরণ সিং থেকে তুমি আইকে গুজরাল পর্যন্ত, যেখানে সরকার করতে ছোট দলকে সাহায্য করেছে গণতন্ত্র বাঁচাবার স্বার্থে। যদি সেটা হয় তাহলে আগামী দিনে যিনি অ্যাসপায়ার টু বি প্রাইম মিনিস্টার, তার ক্ষেত্রে অন্যথা নাও হতে পারে। প্রশ্নটা সেখানে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে প্রত্যেকটা আঞ্চলিক দলের মধ্যে তুমি কিন্তু একটা কথা বলো, অকংগ্রেসি এই শব্দটা ব্যবহার করেছেন। এই অকংগ্রেসি শব্দটা কোথায় ভয়ার্থতা? আমরা বারবার এই প্রসঙ্গটা বলছি। আমি দেবাশিস বাবুর সাথে একেবারে একমত, উনি যেটা বারবার ফোকাস করছে যে কংগ্রেস কম্পালসিভলি, মানে তুমি কোনো অঙ্ক মেলাতে পারবে না যেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া সর্বভারতীয় ক্ষেত্রে লড়াইটা দিতে পারবে। এটা একদম বাস্তব চরিত্র। এটা যদি না মানে তাহলে ইলজিক্যাল হয়ে যাচ্ছে, ইলজিকের কোনো উত্তর নেই, পরিষ্কার। এই সারা ভারতের লড়াইয়ের কথা যখন হচ্ছে আর সামনে যখন 5 রাজ্যের বিধানসভার ভোট, গতকাল বাজেট পেশের পরে বিরোধীরা বারবার করে বলে এসেছেন যে এই ভোট নাকি, মানে এই বাজেট নাকি ভোটমুখী বাজেট, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে কৃষক মধ্যবিত্তদের জন্যই বাজেট, সেখানে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, এই বাজেটে কৃষক মধ্যবিত্তদের জন্য কিছুই নেই, সবই ভোভা। অমৃতকালের বাজেট। মঙ্গলবার বাজেট পেশ করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাল্টা প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ এই বাজেটে সাধারণের প্রাপ্তি শূন্য। বুধবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের পর আরও সুর চড়ালেন মমতা। গতবার একটা বাজেট কিছু নেই, বোবা, কিচ্ছু নেই, মানুষের জন্য দেখুন একটা কথা বলেনি। হিরে চাই হিরে, শাক চায় না, মাছ চায় না, হিরের জল বানাবে, হিরের তরকারি বানাবে, আর নিজের হিরের ঘন্ট খেয়ে বসে থাকবে। 100 দিনের কাজের টাকা তো মিটিস, ক্যান ইউ ইমাজিন? গরিব লোকগুলো 100 দিনের কাজ করে, nobody is protesting. তুমি ঢেউ বললে আমি তোমার ঢেউ পরটা ঢেউ করে দেখাবো কোনটা সরব আর কোনটা শক্ত। বাজেটের প্রচারে বিজেপির আত্মনির্ভর অর্থ ব্যবস্থা কর্মসূচি। বুধবার সেখানেই বাজেটের ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। তার দাবি, দরিদ্র আর যুবকদের কথা ভেবেই তার সরকারের বাজেট।
इस बजट का भी फोकस गरीब, मिडिल क्लास और युवाओं को बुनियादी सुविधाएं देने और आय के स्थायी समाधानों से जोड़ने पर है। हमारी सरकार मूलभूत सुविधाओं के सैचुरेशन पर काम कर रही है। নোটবন্দি করেছে নোট বলবে, আমি বলছি লক্ষ্মী ভান্ডার। কারণ যেদিন নোটবন্দি করেছিলেন সেদিন আমার মনে হয়েছিল ঘরের মেয়েদের লক্ষ্মী ভান্ডার প্রশিক্ষণ করে দিয়েছে। এবার দুর্গাপুজোর 1 মাস আগে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি উদযাপনে পদযাত্রার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই র্যালিতে লক্ষ্মীর ভান্ডারের সুবিধেপ্রাপ্ত সব মহিলাকে একজোট করতে চান মমতা। নিউজ 18 বাংলা। অরূপদার কাছে প্রথমে জানতে চাইবো, অরূপদা, বাজেটে কিছুই মেলেনি, পুরোটাই ভোঁভা, এটা কি রাজনৈতিক বক্তব্য? না না, পুরো ভোভা কেন হবে? এই বাজেট তো 5% মানুষের জন্য বাজেট দেশের। যে বাজেট কর্পোরেটের কর কমিয়ে দেয়, সাধারণ মানুষের করের হার অপরিবর্তিত রাখে, যে বাজেটে কৃষিকার্যে ব্যবহৃত দেশীয় যন্ত্রাংশের উপর কর বেড়ে যায়, সাধারণ মানুষের ছাতা থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসের দাম বেড়ে যায়, আর একইভাবে হিরে এবং রত্নখচিত গয়নার দাম কমে যায়, ট্যাক্স কমিয়ে দেওয়া হয়, যেই বাজেটে মনরেগার মতো প্রকল্পের বরাদ্দ, যেটা গত ফিনান্সিয়াল ইয়ারে 98,000 কোটি টাকা ছিল, সেখান থেকে 73,000 কোটি টাকা, অর্থাৎ 27% কাটডাউন হয়। তার মানে গ্রামের প্রতিটি 4 জনের মধ্যে 1 জনের চাকরি নতুন করে হারায়। সেই বাজেটকে আপনাদের কাছে ভালো বাজেট মনে হচ্ছে, সাধারণ মানুষের কাছে ভালো বাজেট মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে 5% পুঁজিপতিকে সন্তুষ্ট করার বাজেট। এই বাজেট শুধুমাত্র ভারতবর্ষে বৈষম্যের বৃদ্ধি করবে, অর্থনীতি যে রিচ সে রিচার হবে, যে পুয়ার সে আরো পুয়ার হবে। দেশের 5% মানুষের কথা ভেবে বাজেট। অরূপদা ভালো করে শোনেনি, মমতাদি বলেছেন যে হীরের ঝাল খাবে না হীরের ঝোল খাবে না হীরের ঝাল খাবে। ঠিকই বলেছেন, উনি হীরের ঝোল ঝাল এসব তো কিছুই খেতে পারবে না। উনি মদের দাম কমিয়ে দিয়েছেন 23 টাকা 28 টাকা, বাংলা মদ খাবে বাংলার মানুষ, উনি সেই ব্যবস্থা করে। বাজেটটা নিয়ে বলো। 1 মিনিট, দাম কমানো নিয়ে কথা হচ্ছে, কথাটা দাম কমানো বাজেট হচ্ছে। নিয়ে দিদি কি বললেন? বললেন লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মীদের নিয়ে মিছিল করবেন, মারবে ওই লক্ষ্মীরা ওই দিন গো। আরে তাদের 500 টাকা সেটাই দেয় না যে সরকার, যে সরকার 5 লক্ষ পোস্টকে অ্যাবলিশ করে দিয়েছে, সেই সরকার বলছে বেকারের কর্মসংস্থানের কি কান্না কি কান্না। আরেকটা জিনিস, ছোট্ট প্রশ্ন, আমি জানি না অরূপদা আজকে ওইখানে ইন্ডোর স্টেডিয়ামে ছিল কিনা, যদি থাকে তাহলে একটা ছোট্ট প্রশ্ন আছে অরূপদার কাছে। অরূপদা, তুমি আজকে এখানে বসে আছো, আর সরকারি নিয়ম হচ্ছে 500-র বেশি কোথাও লোক বসবে না, কখনো 75%, কখনো কিছু, এসব জানি না, কিন্তু আজকের যে সভাটা তোমাদের হলো সেটা কি কোভিড বিধি মেনে হলো? নয়তো আমার বাড়ি গিয়ে চান করতে হবে, সেই জন্য বলছি। আজকে কোভিড বিধি মেনে হয়েছে বলেই আজকে খুব কম সংখ্যক প্রতিনিধি নিয়ে সেই প্রত্যেকে উপস্থিত, যারা শুধুমাত্র ভোটাধিকার প্রাপ্ত তারাই উপস্থিত ছিল। দ্বিতীয়ত, যে কর্মসংস্থানের কথা লোক ছিল আমি বলে আমার উত্তরগুলো শুনতে হবে তো সজল। তুমি কর্মসংস্থানের কথা বললে, তোমরা তখনও তুমি কংগ্রেস করতে, তৃণমূল করতে, তখন বিজেপি করতে না। যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল তখন বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, আর এবারের বাজেটে বলেছে 60 লক্ষ বেকার, তাও 5 বছরের প্রজেকশন, মানে বছরে 12 লক্ষ। 2 কোটি থেকে নেমে এসছে 12 লক্ষে। উল্টে নরেন্দ্র মোদীর 7.5 বছরের রাজত্বকালে নতুন করে 14.5 কোটি বেকার তৈরি হয়েছে। এ তথ্য আমাদের না, সিএমআই, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তাদের তথ্য, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রের তথ্য বলছে নতুন করে 14.5 কোটি বেকার তৈরি হয়েছে। আসলে যারা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে, গতকালকে গর্বের সাথে বলছে আমরা এয়ার ইন্ডিয়া বেচেছি, মানে এই বড়লোক বাবা জমিদারের বখাটে ছেলে হয় না, বাবার সম্পত্তি বিক্রি করে, কোনো বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে দিন চালায়, ফুর্তি করে, আয়েস করে। এই সরকার হচ্ছে সার সরকার। এলআইসি বিক্রি করছে, গর্বের সাথে বলছে। এয়ার ইন্ডিয়া বিক্রি করছে, গর্ব করছে। রেল বিক্রি করছে, গর্ব করছে। বিএসএনএল উঠিয়ে দিচ্ছে, গর্ব করছে। এরকম সরকার আমরা ভূভারতে দেখিনি। এরকম সরকার আমরাও ব্রহ্মাণ্ডে দেখিনি। কেউ মাসের মধ্যে 3 বার ধার নেয়। 64 বছর স্বাধীনতার পর থেকে ধার ছিল 2 লক্ষ কোটি, এখন 11 বছরে 5.5 লক্ষ কোটি টাকা। লাস্ট 40 দিনে 3 বার ধার নিয়েছে। তার বাজেটের উপর আলোচনা করারই অধিকার নেই। বাজেটের উপর আলোচনা করারই অধিকার দেওয়া উচিত। পড়াশোনা করতো, বিজেপিতে যাওয়ার পর পড়াশোনা পাঠটা চুকে গিয়েছে। সজল জানে না, ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার
কোভিড আসার আগে 2019 সালের সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাংকের ভাড়ার থেকে 1.76 ট্রিলিয়ন টাকা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার, যা ভারতবর্ষের স্বাধীনতার পরে কোনোদিন হয়নি। 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি টাকা শুধু তুলে নিয়েছে, যেই টাকা কন্টিজেন্সি একদম দেশের এমার্জেন্সি সময় অনেক টাকা রাখার কথা, সেই টাকা তুলে নিয়েছে। আজকে পিএম কেয়ারস এর টাকার কোনো অডিট হয় না। আজকে সারা ভারতবর্ষের মানুষ জানতে চায় পেগাসাস কার টাকায় 200 কোটি ডলার কেনা হয়েছে, 17,000 কোটি টাকা কে দিয়েছে, কোন ফান্ড থেকে গেছে? পিএম কেয়ারস এর টাকায় পেগাসাস কেনা হয়েছে না কার টাকায় পেগাসাস কেনা হয়েছে? মেহুল চোকসির টাকায় পেগাসাস কেনা হয়েছে না পিএম কেয়ারস এর টাকায় পেগাসাস কেনা হয়েছে? দেশের মানুষ আজকে জানতে সবার নাম বলছে, আদানির নাম আর বলছে না। কিন্তু অরূপদা আপনি কত টাকা লোন নিয়েছে কেন্দ্রীয় সরকার সেটা বললেন, খুব সবিস্তারে বললেন, চিৎকার করে বললেন। কত টাকা লোন শোধ দিয়েছে একবারও বললেন না তো। পেগাসাস কত টাকা এই সরকার লোন শোধ দিয়েছে এই করোনা সত্ত্বেও, সে কথাটা একবারও বললেন না। পেগাসাস প্রসঙ্গ যখন আসছে, সরকার 1 টাকা শোধ করেছে, শোধ করার কোনো প্রচেষ্টা আছে, কোনো প্রকল্প আছে কিনা? এই প্রসঙ্গ আসবো। পেগাসাস প্রসঙ্গ আসছে, পেগাসাস নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু শুনবো। বাবা দুর্বিষহ না বিশ্বাস পেগাসাস পেগাসাস कुछ बोलने से ही गठबंधन पेगासास लगा देंगे। ये तो अभिषेक पीके बगैर सब का टैप किया वो तो हो गया है, लेकिन हम चाहते हैं इसके ऊपर में जस्टिस हो। अगर जस्टिस ना हो तो सबको डर दिखाने से और डर दिखा के सबको मुंह बंद करने से पेगासास चलेगा तो जनता पेगासास का खिलाफ नहीं लड़ेगा कि जनता का अधिकार छीनने हम नहीं देखते हैं। পেগাসাস প্রসঙ্গ হ্যাঁ আপনার থেকে জানতে চাইবো। পেগাসাস ভেরি ইন্টারেস্টিং। দেখো এই মুহূর্তে এদের মধ্যে যে টাসেলটা হচ্ছিল ওটা আমার একটা সাবজেক্ট। আমি ইনফ্যাক্ট একটা কথা তোমাকে বলে দিই, আমি এখানে কোনো মন্তব্য করবো না যেহেতু তুমি পেগাসাস নিয়ে আমাকে এই প্রশ্নটা করলে। আজকে একটা ইংরেজি দৈনিকে একটি 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 কৃষক তার পিঠে নাঙল নিয়ে নিচে লেখা আছে উই আর দ্য ভিকটিম অফ ভেঞ্জিয়েন্স, প্রতিশোধের একটা ভিকটিম হলাম এই কৃষক আন্দোলন করবার জন্য। আমি তোমাকে বলছি এইটা থেকে প্রমাণ করে দেয় এক্স্যাক্টলি বাজেটটা কি হয়েছে। আমি আর নতুন বিস্তারিত যাব না। তুমি পেগাসাস নিয়ে যে প্রসঙ্গটা তুললে, দেখো মনসুন সেশন পেগাসাসকে সামনে রেখে আমাদের 7 দফা দাবি ছিল। 7 দফার মধ্যে প্রথম পেগাসাস যখন সারফেস করে আমাদের দাবি ছিল পেগাসাসকে নিয়ে আলোচনা করতে হবে, এবং সেই আলোচনার পরবর্তী অবস্থাতে আমরা জানি মনসুন সেশনে পেগাসাসকে নিয়ে কারেজ হলো না, বিজেপির পার্লামেন্টকে চালাতে দিল না। ইনফ্যাক্ট পার্লামেন্টটা চললো একতরফা চললো, 39টা বিল পাস হয়ে গেল উইদাউট দি প্রেজেন্স অফ অপোজিশন পার্টি। ইন্টারেস্টিং ব্যাপার, গণতন্ত্রের কথা এরা বলে। পাশাপাশি এটাই বলি, যখন যখন এই সুপ্রিম কোর্ট সুমোটো করেছিল, সুপ্রিম কোর্ট কিন্তু নিজস্বভাবে সরকারকে বলেছিল পেগাসাসকে নিয়ে তথ্য দিন, আমরা কমিটি তৈরি করে দিচ্ছি। এবং সেখানে একটি ইন্টারেস্টিং কথা প্রধান বিচারপতি বলেছিলেন, ওই জর্জ অরওয়েলের 1984 থেকে ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইট সিক্রেট হাইড ইট ফ্রম ইয়োরসেলফ। এই কথাটাই প্রমাণ করে দিয়েছে যে পেগাসাস কোন জায়গায় দাঁড়িয়ে আছে। গোপনীয়তা রাখতে গেলে গোপন নিজের কাছে করো, অর্থাৎ পেগাসাস যে স্পাইওয়্যার এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং বাস্তব এটা। এই মমতাদি বলছিলেন যে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে পেগাসাস। আসলে পেগাসাস এসছে, কিনেছে, কেনেনি, তাকে কিভাবে ব্যবহার করা হয়েছে, কোন খাতে ব্যবহার করা হয়েছে, তাকে নিয়ে কতটা পলিটিসাইজ করা হয়েছে সত্যি আমার জানা নেই। কারণ সবগুলোই মন গড়া কথা। এদেশে কখনো বোফোর্স নিয়ে হয়, কখনো বলা হয় সেটা ভুল ছিল, এসব অনেক কিছু হয় এদেশে। কিন্তু এটা ফ্যাক্টস। যদি পেগাসাস কিনে থাকে এবং তাকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, যদি করা হয়, তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট মমতার দিক থেকে শিখেছে। রাজীব কুমারকে নিয়ে এসে পেগাসাসের মিনি সংস্করণ যেটা করেছিলেন টেলিফোন ট্যাপ নামে, মোবাইল ট্যাপ হয় আর কেউ কথা বলে না, সবাই বিভিন্ন রকম এখন ওয়েব কলে কথা বলতে বাধ্য হয়। এটা যারা শুরু করেছিল পশ্চিমবঙ্গে তারা কিনা এইসব কথা বলছে। সজলের মুশকিল হচ্ছে, সজল আগে ভালো রাজনীতি করতো, সজল জবে থেকে বিজেপিতে গেছে পড়াশোনাটা বন্ধ করে দিয়েছে। সমস্যা হচ্ছে পেগাসাস স্কুল কলেজ তো তোমরাই বন্ধ করে দিয়েছো। সজল বলেনি বাবু, পেগাসাস এমন একটা স্পাইওয়্যার, যে স্পাইওয়্যারটা ইসরায়েলের ডিফেন্স সিস্টেম তৈরি করা, যে স্পাইওয়্যারটা অন্য কেউ কিনতেই পারে না একমাত্র কোনো রাষ্ট্র ছাড়া।
কোনো রাষ্ট্র ছাড়া অন্য কোনো সংস্থা তারা ব্যবহার করতে পারে না। এবং এই তো আমরা বলছি না, গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন হচ্ছে দ্য ব্যাটেল ফর দ্য ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল সাইবার ওয়েপন, সেখানে বলা হচ্ছে যে $200 কোটি বিনিময়ে এই যে সফটওয়্যারটা কেনা হয়েছে। আমরা সংসদে খুব ক্যাটেগরিক্যালি আমাদের রাজ্যসভার নেতা দেরেক ওব্রায়েন প্রশ্ন করেছিলেন সরকার পেগাসাস ব্যবহার করেছে কিনা। আজ অব্দি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। উল্টে কিরণ রিজিজু আইনমন্ত্রী তিনি বলেছিলেন যে সরকার কোনো আনকনস্টিটিউশনাল কাজ করে না। ইন্টারেস্টিংলি সুপ্রিম কোর্ট সুমোটো অ্যাকশন নিচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে তো পেগাসাস ব্যবহার করেছে। এমনকি একজন বিচারপতির বিরুদ্ধে যে ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন সেই ছাত্রী এবং তার পরিবারের 7 জন সহ সকলের ফোনে, সেন্ট্রাল মিনিস্টারের ফোনে বিজেপি নিজের মন্ত্রিসভার সদস্যকেই বিশ্বাস করে। এই ব্যবহার করার প্রসঙ্গে আরো একটি বক্তব্য উঠে আসবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক উদ্দেশ্যে ইডি সিবিআই এর ব্যবহার। আমরা জনতার কাছে জানতে চেয়েছিলাম, আমরা পোল করেছিলাম রাজনৈতিক উদ্দেশ্যে কি ইডি সিবিআই ব্যবহার করা হয়, কি মনে করেন তারা? হ্যাঁ বা নাই উত্তর দিতে হবে। হ্যাঁ বলছেন কত শতাংশ? 61% বলছেন হ্যাঁ রাজনৈতিক উদ্দেশ্যে ইডি সিবিআই ব্যবহার করা হয়, এবং 39% মানুষ বলছেন না। আমরা আরো একটি পোল করেছিলাম রাজ্যপালকে কি কড়াভাবে আক্রমণ করা উচিত, তাতে কিন্তু দ্বিধাবিভক্ত বাংলা, প্রায় নেক টু নেক ফাইট হয়েছে। কিন্তু এই যে রাজনৈতিকভাবে ইস্যু করা বিষয় বা রাজনৈতিকভাবে ব্যবহার করার বিষয় ইডি সিবিআই কে, এ প্রসঙ্গে আসবো। আমার সঙ্গে যারা প্যানেলিস্ট রয়েছেন তারা কি বলছেন শুনবো বিরতির পর। রাজনৈতিক উদ্দেশ্যে ইডি সিবিআই তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন উঠবে। তার কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি কি বলছেন? তিনি বলছেন ইডি সিবিআই অর্থ বিজেপির 3 রত্ন। শুনুন। টাকা ছাড়া কিছু নেই, টাকা ইডি আর সিবিআই। বিজেপির 3 রত্ন, অভিষেক বড় হচ্ছে ওর প্রাইভেট সেক্রেটারি, ওর লয়ার, ওর ট্রেনে টিকিট কাটে ট্রাভেল সাবস্ক্রিপশন করে, স্কুলে ওর যত বন্ধু আছে সবার বাড়িতে পুলিশ পাঠিয়েছে। তার মানে কি আমরা কারোর সঙ্গে কোনো রিলেশন রাখতে পারবো না? সজলদা কি বলবো এইসব প্রশ্নের উত্তর? ওনার দলে এখন মন্ত্রী আছেন কিনা আমি জানি না, মনে নেই, কারণ ওনার দলে কে মন্ত্রী এটা বোঝা যায় না। হ্যাঁ, তো মানস ভূঁইয়াকে পুলিশ দিয়ে প্রথমে বললেন যে আমার দলের কর্মীকে খুন করেছে বলে মার্ডার কেসে ফাঁসান। একটা দীর্ঘদিনের রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সিনিয়র পলিটিশিয়ান, হ্যাঁ, তাকে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে এলেন। হ্যাঁ, আর তিনি ইডি সিবিআই এর কথা বলছেন। আরে আমরা তো দেখেছি কাটোয়া রবিদার কথাও বলো, কাটোয়া রবি চট্টোপাধ্যায়ের কথাও বলো, একটা দুটো না তো বলছি তারা ইডি সিবিআই এর কথা বলে। আমি যেই বিজেপিতে গেলাম আমার বাড়ির দরজা লাথি মেরে ভেঙে দিই, আপনারাও দেখেছেন, সবাই দেখেছে, এখানে অনেক ডিবেটও করেছেন। তো তারা আবার বলবে এইসব কথা, এমন বলছে যেন ওরা সতীলক্ষ্মী লোকজন সব। টাকা নিতে তো আমরা দেখেছি, এক্ষুনি আবার অন্য কিছু বলবে। বিজেপিতে আছে তাদের 1-1জনকে যদি তুমি দেখেও থাকো, আমি কথার কথা বলছি, তোমার 10 জনকে তো দেখেছো, তো সিবিআই আসবে না, ইডি আসবে না। সারদায় তোমার লোকেদের তোমরা মামলা করেও ঢুকিয়ে রেখেছিল, এখন মুখপাত্র করে রেখেছো, সেটাও ঠিক আছে, তো সেখানেও সিবিআই আসবে না। আরে তাহলে দোষ। আবার এই যে দেখুন বড় বড় বিপ্লবী, হ্যাঁ, একে মারবো, ওকে কাটবো, একে খাবো, হ্যাঁ, যেই একবার করে চিঠি পাঠায় হসপিটালে ভর্তি হয়ে যায়, কোনো প্রেসক্রিপশন লাগবে না, শুধু একটাই প্রেসক্রিপশন লাগবে। এই অনুব্রত আজকে হাসপাতালে ভর্তি হয়েছে, কেষ্টদা দেখতে যাবো ভাবছি, যে একবার সিবিআই যদি বলবে আর তোকে ডাকছি না, হসপিটাল থেকে ছুটি। সহলে হয়ে গেছে। আমি কয়েকটা উদাহরণ দিই সজলকে। মানে সিবিআই ইডি খুব খারাপ ভালো সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু কনসিস্টেন্টলি বিজেপির 2014-তে যতজন শরিক ছিল আজকে যদি পার্সেন্টেজ করেন তার 40%-এর বেশি শরিক ছেড়ে চলে গেছে। কয়েকটা শরিক কনসিস্টেন্ট, সিবিআই ইডি, এখন এনআইএ যুগ হয়েছে, ইলেকশন কমিশন নতুন শরিক হবে কিনা জানি না। কেন বলছি, এই যে সারদা নারদা এত কিছু বললো, ধরুন এখানে অনেকের নামে চার্জশিট হলো, অনেকের নামে এনকোয়ারি হলো, একজন মানুষ সেও তো খবরের কাগজে মুড়ে টাকা নিয়েছে, শুভেন্দু অধিকারী, কবার সমন এসছে। আসাম প্রাইম অ্যাকিউজ হেমন্ত বিশ্ব শর্মা রোজ ভ্যালির, আসামের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। নারায়ণ রানে 300 কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগ, আমরা না বিজেপি রাস্তায় নেমেছে, ইডি নোটিশ করেছে। এবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভা সম্প্রসারণ, ফার্স্ট নাম নারায়ণ রানে, লাস্ট নাম নীতিশ প্রামাণিক, যার বিরুদ্ধে স্মাগলিং, বেনামি তদন্তের ক্ষেত্রে কাউকে ছাড় নয়, সেটা রাজনৈতিক শুধু তাই নয়। এই যে সিবিআই ইডি কে লাগানো, আমি এবার ধরুন কর্ণাটক
দখল করতে পারছিল না। কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী নেতা DK শিবকুমার অ্যারেস্ট করিয়ে দিল অমিত শাহ জেলে। তারপর কি করলো, একই সাথে ইয়েদুরাপ্পা রেড্ডি ব্রাদার্স তারা ওপেন ঘুরে বেড়াল। এই রাজনীতি সারা ভারতবর্ষের বুকে বিজেপি থেকে, মানে বিজেপি এটাকে একটা এক্সেলেন্সের জায়গায় নিয়ে গেছে এই রাজনীতি। আচ্ছা, ঠিক আছে, আমি 1 মিনিট একখানে মাঝখানে বলি। আমি কিছুক্ষণের জন্য মেনেই নিলাম অরূপদা ঠিক বলছেন, মেনে নিলাম, একটা জায়গায় এই মানস ভূঁইয়া রবিদার কথা বলো যে সেখানে তোমরা গুড ফলোয়ার, বিজেপির গুড ফলোয়ার কিনা? তোমরা পশ্চিমবঙ্গে তার বাইরে চলো। তুমি আগে বলো, তোমরা এমন সতীলক্ষ্মীর মতন কথা বলছো যেন এক্ষুনি গঙ্গা চান করে উঠে এলো। দাদা তুমি আমায় বলো মানস ভূঁইয়ার তথ্যটা কি ভুল? আমি দিচ্ছি তো, তুমি শোনো। মানস ভূঁইয়ার কেসে যারা অন্যরা যারা অ্যাকিউজ ছিল তাদের সাথে একরকম আচরণ হয়েছে, আরেকজনের সাথে আরেক রকম আচরণ, তা তো নয়। এখানে একই কেসে শুভেন্দু বিজেপি সরকারে আসার পর কেন্দ্রীয় সংস্থার হাতে কংগ্রেসের অনেক নেতাকেই তাদেরকে ডাকা হয়েছে, তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এই একই অভিযোগ তো কংগ্রেসে তুলছে। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, একটা চিত্র আমি তোমাকে বলি। ইডির দপ্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন, বেরিয়ে এসে প্রথম আক্রমণ করা যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকতো বিজেপির বিরুদ্ধে বলতেন, ওখানে নেমে এসে ভয়ার্ত মুখে যাকে অ্যাকিউজ করলেন তার নাম হচ্ছে কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। এটা হচ্ছে চিত্র এক। দ্বিতীয় চিত্র, চিদম্বরমকে আমরা প্রতিবাদ করেছিলাম গ্রেপ্তারের পদ্ধতি নিয়ে। পাঁচিল টপকে গ্রেপ্তার চিদম্বরমের মতো একজন রাজনৈতিক মানুষ, এটা সম্মান রক্ষার ক্ষেত্রে এটা করা উচিত ছিল না, যেটা ওরা করেছিলেন, প্রতিবাদ করেছিলাম আমরা। এবং সুপ্রিম কোর্ট পরবর্তী সময় বলেছে যে এটা অ্যাকিউজেবল নয়, যেখানে বেল পাবেন না। তৃতীয় প্রশ্ন তোমাকে যদি এখানে বলি, প্রতিটা মুহূর্তে সিবিআই আর ইডি, এনআইএ এর প্রসঙ্গ বাদ দিলাম, ওটা অন্য কারণে, এই দুটোকে সামনে রেখে লড়াই তো আমরা করেছি, প্রথম কেস তো আমরা করেছি, তো সকলেই জানে, এবং তাকে আজও পর্যন্ত মেটেরিয়ালাইজ করা যায়নি। এবং যখন ওই আমাদের মিস্টার কাকে ওই সিপি ছিলেন উনি, ওনার নামটা কি, এখন তো অবস্কিওর হয়ে গেছেন বলে আমি নামটা মনে করতে পারছি না, রাজীব কুমার, এখন তো আলটিমেটলি অন্ধকারে চলে গেছেন, ওইভাবে পোস্টেড হয়ে গেছেন। এই মানুষটাকে গার্ড করবার জন্য কি করা হয়েছিল? শিলংয়ে হিয়ারিং হয়েছিল, মনে থাকতে পারে, মানুষকে একবার জানতে হবে কেন। আমি একটু দেবাশিস থেকে জানবো, সেটিংটা কবে শেষ হবে সেটা বলুন। সেটিং এর কথা উঠছে, রাজনৈতিক সেটিং এর কথা উঠছে, ইডি সিবিআই রাজনৈতিক অস্ত্র, কি বলবেন? এখানে তো অরূপ বাবু এবং সজল বাবু মোটামুটি, যদি এইটাকে আবার আপনি রিপিট টেলিকাস্ট করা যায়, তাহলে তো আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। মানে একে অন্যকে তো বলা বলি হচ্ছেই। মানে দেখুন, এখানে তো সত্যি মানে মমতা ব্যানার্জি যেটা বলেছেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সেটাকে আমরা খুব একটা অস্বীকার করতে পারবো না, কারণ আমরা দেখেছি যে বিগত যেসব ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে বিজেপিকে জাস্টিফাই করাটা খুব ডিফিকাল্ট। আবার পাশাপাশি একইভাবে সজলবাবুরা যেটা বলছেন যে সিআইডি কে ব্যবহার মমতার ক্ষেত্রে, সেটাও কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো না মানে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। মানে দুটো জিনিস এখানে, একটা এর ভিতরে একটা তত্ত্ব আছে, একটু ভালো করে বোঝা যায়। সেটা হচ্ছে সজলবাবু বলছিলেন স্থায়ী সরকার, মানে এই স্থায়ী সরকার মানে খুব বেশি মেজরিটি নিয়ে সরকারে এসে গেলে কিন্তু এই যে ফ্যাসিস্ট একটা ভাবনা বা জায়গা কিন্তু চলে আসে। মানে বিরোধী পক্ষ তো নেই, মানে এখন হয়তো রাজ্যেও মানে বিরোধী পরিসর এবং শাসক দুটো তৃণমূল দখল করার চেষ্টা করছে, এবং কেন্দ্রের ক্ষেত্রেও সেই একই জিনিস। এবং তার ফলে যেটা হচ্ছে, হয়তো কেন্দ্রের ক্ষেত্রে সংবিধানকে মানে নিয়ে ছেলে খেলা হচ্ছে, কাশ্মীর তার জ্বলন্ত উদাহরণ, এবং রাজ্যের ক্ষেত্রে তাই হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে এটাতেও উপনীত হওয়া যায় যে পাওয়ারে আসুক সবাই, কিন্তু খুব বেশি পাওয়ার পেয়ে গেলে সেটা কিন্তু এটা সমাজের জন্য বোধহয় খুব ক্ষতিকারক। কেউ তো সব মানে দেবাশিস দা, এরই পাশাপাশি আরো একটি বিষয় আজকের গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ফের একবার রাজ্যপাল সংঘাত, যে সংঘাত থামার কোনো লক্ষণই নেই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একদিকে জগদীপ ধনখড় বলছেন। কি বলছেন শুনবো একটা বিরতির পর, একটা বিরতি, তারপরে এই আলোচনা চলবে। রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। নানা সময়ে নানা ইস্যুতে রাজ্যপাল সংঘাত। বুধবার সংঘাতের সুর আরো চড়ল, নাম না করে রাজ্যপালকে নিশানা মমতার। রাজ্য শাসন করতে পাঠিয়েছেন, আমাকে করছেন কি করে? মা ক্যান্টিনে 5 টাকায়
গরিব লোকেদের আমরা ডিমের জল ভাত খাই। তাও বলছি কি করে হবে, কেন হবে, কোন সিদ্ধান্ত হয়েছে, কে সিদ্ধান্ত করেছে? আরে all that the Honorable Chief Minister said, wildest of allegations. There have been abuses against me. Nothing will deter me from prosecuting my constitutional path. It's in accordance with Constitution and rule of law. And if it is not in accordance with rule of law, I step in. জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর থেকেই ভারত তুঙ্গে, বারবার রাজ্যপাল সংঘাত। Madam Chief Minister, you couldn't be more wrong. Your understanding of Constitution is lopsided. পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে রাজ্যপালকে সরানোর দাবিতে সংসদে সরব হয়েছে তৃণমূল। প্রথমে রাষ্ট্রপতির কাছে আর্জি, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল, তবে আমার সাথে কুশল বিনিময় হলো। তারপর আমি ওকে বললাম যে তুমি রাজ্যপালকে সরিয়ে দাও। জগদীপ ধনখড়কে নিশানা করে মমতা সুর ও শব্দমে। উনি প্রতিদিন একটা করে টুইট করে অফিসারদের কখনো গালাগালি দিয়ে, কখনো আমাকে গালাগালি দিয়ে, যে ওনার অ্যাডভাইস মতো আমাদের চলতে হবে। অ্যাডভাইস না, শুধু ওনার ইনস্ট্রাকশন মতো। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে। সকাল থেকে সন্ধ্যে নেই, শুধু আমার গালাগালি দিয়ে বেড়াচ্ছে, আর আমার গালাগালি দিয়ে আমরা আমার অফিসের টুইটে এমন পাঠিয়ে দিচ্ছি। 1.5 বছর ধরে সহ্য করেছি। রাজ্যপাল সংঘাতে এভাবেই ভারত চরমে। নিউজ 18 বাংলা। প্রথমেই সরাসরি দেবাশিসদের সঙ্গে কথা বলবো। দেবাশিসদের এই পরিস্থিতি কেন হবে? দেখুন, রাজ্যপাল কিন্তু একটা সাংবিধানিক পদ, মানে হতেই পারে কিছু ক্ষেত্রে তার আচরণ বা কথাবার্তাতে তাকে বিজেপির মুখপত্র বলে মনে হতে পারে, কিন্তু তাকে ব্যক্তিগত আক্রমণ করা, সেটা কতটা মানে মুখ্যমন্ত্রী সুলভ আচরণ, সেটা বোধহয় এখানে উপস্থিত তৃণমূল যিনি মুখপাত্র তিনি আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। কিন্তু আমার যেটা মনে হয় অতনু, সেটা হচ্ছে যে আসলে মানে কেন্দ্র এবং রাজ্য সরকার এই দুজনের মধ্যে যে আকচি চলছে বা এই একে অন্যের যে দোষারোপ, সেটা কিন্তু আসলে সামগ্রিক ব্যর্থতা ঢাকার একটা প্রচেষ্টা মাত্র। মানে আমি একটু সময় নিলাম 1 মিনিটের জন্য, যে ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি কুয়োয় পড়ে গেছে, সেই ব্যক্তিকে কুয়ো থেকে আমি কুয়োর মধ্যে খাবার এবং জল পাঠাতে পারি তাকে বাঁচাবার জন্য, অথবা আমি শক্ত দড়ি দিতে পারি তাকে উঠে আসার জন্য। কুয়োয় যে খাবার আর জল পাঠালে সেটাকে ওয়েলফেয়ার বলে, আর যদি আমি শক্ত দড়ি দিই সেটাকে ডেভেলপমেন্ট বলে। আমাদের এই কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনে মিলে ওয়েলফেয়ার এবং ডেভেলপমেন্টটাকে গুলিয়ে মানুষকে কনফিউজ করে তাদের যে ব্যর্থতাটা ঢাকার জন্য এই মিছিমিছি লড়াইটা লড়ছে। মানে এটা খুবই মানে রাজনীতিতে এই সৌজন্যবোধ থাকা উচিত। এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী হিসেবে আপনি বলছেন যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে চিরকাল একটা সংঘাত রয়েছে, কেন্দ্র রাজ্য মিলেমিশে কাজ করতে পারে না, কিন্তু এক্ষেত্রে অন্তত মিলেমিশে কাজ করছে, এক্ষেত্রে অন্তত একসঙ্গে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। চন্দনদা, দেখো এটা একটা প্লট, এখানে কোনো কিন্তু নেই। আমি 2 দিন আগের কথা বলছি, যখন এই ব্লক করে দেওয়ার ব্যাপার সজল ছিল আমার সাথে, আমরা একটা টেলিভিশন চ্যানেলে আলোচনা করছিলাম। দেখো, বাস্তব অবস্থা হচ্ছে কনস্টিটিউশনাল প্রধান এবং এই প্রশাসনিক প্রধান, এই দুজনের মধ্যে যদি এই লড়াই হয়, এই টুইটার ব্লকের লড়াই হয়, আমার মনে হয় অনেক ছেলে মানুষ হয়েছে। দিস ইজ 1 পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, দেখো আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, আমি ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিমবাংলার প্রতিনিধি। আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা প্রতিনিধিত্ব নির্বাচিত হইনি, এবং তার সাথে কমিউনিস্ট পার্টি অন্য পার্টিরাও আছে। আমাদের কিন্তু একটি মাত্র রাস্তা, তোমরা মিডিয়া, যার মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরবো, আমাদের প্রতি অন্যায় আচরণ তুলে ধরবো, আমাদের অভিভাবক যিনি কনস্টিটিউশনাল প্রধান রাজ্যপাল। কিন্তু দীর্ঘ সময় দেখছি রাজ্যপাল তার নিজের ভূমিকা থেকে ধীরে ধীরে স্লিপ করে সম্ভবত বিজেপির মুখপাত্রের ভূমিকা বা এই প্রশ্নটা আমার দুজন প্যানেলিস্টই বললেন, কিন্তু আপত্তি। কংগ্রেস প্রতিনিধি বললেন, রাজনৈতিক বিশ্লেষক বললেন। সজলদা, বিজেপির মুখপাত্র হিসেবে কখনো কখনো মনে হচ্ছে রাজ্যপালকে, আমি তো খানিকক্ষণ একটু আগে গুলিয়ে ফেললাম যে উনি কংগ্রেসের না উনি তৃণমূলের। জোট তো করবে না বলছে তোমাদের সাথে। দাদা, তাহলে তোমরা এইভাবে এই ল্যাঙ্গুয়েজে কথা বলছো, যেটা শুনলে অবাক লাগে। টিএমসি আমি দেখছিলাম তো সারাক্ষণ ধরে টিভিতে দেখানো হচ্ছে রাজ্যপালকে ঘোড়ার পাল বলেছেন, আর বাংলার মানুষ বলছেন যে গাধার পাল ঘোড়ার পালকে আক্রমণ করছে।
এই যে জিনিসটা হচ্ছে, এটা একটা ব্যাড প্রেসিডেন্স তৈরি হচ্ছে। সারা ভারতবর্ষের কাছে বাঙালি হিসেবে আমাদের মুখ পুড়ছে। উনি আমারও মুখ্যমন্ত্রী, উনি রাজ্যপালকে কখনো এই ঘোড়ার পাল এই জাতীয় কথা, দেখুন আপনাকে বাঘ বললে আপনি খুশি হবেন, শুয়োর বললে আপনি রেগে যাবেন, সেরকম ওনাকে ঘোড়া বলাটা কিন্তু একজন রাজ্যপালকে, এবং সেটা যখন একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে বেরোয়। আমাকে রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছিলেন যে টিএমসি মুখপাত্র ভালো বলতে পারবেন যে এটা সিএম সুলভ কথা হলো কিনা। আমি বলছি উনি বলতে পারবেন না, উনি মনে মনে দগদাবেন, কিন্তু উনি বলতে পারবেন না, কারণ বললে ওনার চাকরি চলে যাবে, মুশকিল। হ্যাঁ, শেষ করে নি, এক মিনিট। আর রাজ্যপাল কিন্তু স্ট্রেট দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন এই মুহূর্তে নিউজ 18-এ যেটা দেখালাম, যে আমি একটা আনকনস্টিটিউশনাল কথা বলিনি, একটা অসাংবিধানিক কথা বলিনি, আর এক লাইন, একটা সিঙ্গেল লাইন। দাদা, নিউজ 18 একটা অদ্ভুত জিনিস দেখালো, যেটা হচ্ছে সৌগত রায়ের ইন্টারভিউ হাফটা দেখালো, যে কত দূর অব্দি সৌগত রায় বললেন যে আমি রাজ্যপালকে পাল্টাতে বলেছি। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, সৌগত দাকে অনেক সিনিয়র মানুষ, কিন্তু এটা একটা রাজনৈতিক থাপ্পড়, যেটা বলেছেন সেটা দেখানো হলো না। সেটা হচ্ছে উনি বলেছেন তুমি আগে রিটায়ার করে নাও। না, এবার আমি বলি, আসলে সজলের একটা কথা শুনে যেটা মনে হলো, বাংলা একটা প্রবাদ আছে, কানাকে কানা খোরাকে খোরা বলতে নেই। আমি জানি না কাকে ঘোড়ার পাল বলা হয়েছে, কিন্তু ঘোড়ার পালকে ঘোড়ার পাল বলতে নেই, সজলের কথা এটা প্রমাণিত হলো। আসলে রাজ্যপাল নিয়ে এই বিরোধ, এটা তো আমরা না, এই পথপ্রদর্শক নরেন্দ্র মোদী 2012 সালে যখন কমলা বেনিওয়াল গুজরাটের রাজ্যপাল, তিনি লোকায়ুক্ত কমিশনের চেয়ারম্যান প্রথা অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি আর.এ. মেহতাকে করেছিলেন। নরেন্দ্র মোদীর পছন্দের ব্যক্তি নয় বলে তিনি সেটার বিরোধিতা করেন। শুধু তাই না, সুপ্রিম কোর্ট অব্দি এই মামলা গড়ায়, সুপ্রিম কোর্টে মোদী হেরে যায়, তারপরেও বিরোধ করতে থাকে। এবং 14 সালে যখন মোদীজি কেন্দ্রের ক্ষমতায় আসেন, সবার প্রথম কমলা বেনিওয়ালকে ট্রান্সফার করেন মিজোরাম, এবং 2 মাসের মধ্যে সেখান থেকেও তাড়িয়ে অপসারিত করেন। এক, দ্বিতীয়ত, যে ঘোড়া নিয়ে কথা বলা হচ্ছে, আমি জানি না ঘোড়ার বিরুদ্ধে রাজ্যপালের কোনো টুইট আছে কিনা, ঘোড়ার পাল বললে রাজ্যপালের গায়ে লাগবে কেন আমি তো জানি না, কিন্তু যদি ঘোড়া কাউকে অপমান করতে থাকে, বাংলা ব্যান্ডের একটা গানকে একটু প্যারোডি করে বলতে ইচ্ছে করছে, কেউ ভালোবেসে জয় করো গোটা বিশ্ব, কেউ সময় একেবারে নেই, টুইটার প্রেস্টিজে কেরোসিন, ঘোড়াতে অপমান করে যায় সারাদিন। দারুণ কবিতা, দারুণ কবিতা। সামনে সরস্বতী, যাই হোক, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এটা বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই মনে পড়ে যায় যে এই সময় না, এই ধরুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সময় শেষ, জনতার দরবার এখানেই শেষ করছি। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের গ্রাউন্ড রিপোর্ট আজ থেকে প্রতিদিন রাত 9:30টায় সিংহাসনের সেমিফাইনাল।